আমার কাছে মনে হয় যে আমি পার্সোনাল ওপিনিয়ন যদি যে আমার কাছে সবচেয়ে আগ্রহের জায়গা ছিল যে নাহিদ রানা অস্ট্রেলিয়াতে কিভাবে বোলিং করেন ওই কন্ডিশনে, অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ওই ভয়টা আমি দেখবো কিনা, ওই যে পেস সামলানোর ভয়টা যেটা আজীবন আমাদের ব্যাটাররা পেয়েছে সেটা ফিরিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে সেই আশাটা পূরণ হচ্ছে না। আমরা তো সবসময় মানে ব্রেকিং নিউজ দেই বিভিন্ন সময় মানে এরকম কেসগুলোতে, বাট দিস ইজ হার্ট ব্রেকিং। এবং এই হার্ট ব্রেকিং নিউজটা হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে নাহিদ রানার বোলিংটাকে ইনক্লুড করে বাংলাদেশের যেই পেস অ্যাটাকটাকে সমীহ করছিল রিসেন্ট পাস্টে ক্রিকেটিং ওয়ার্ল্ড, সেই জায়গা থেকে নাহিদ রানার নামটাকে পুরোপুরি মাইনাস করে দিতে হচ্ছে এই অস্ট্রেলিয়া সিরিজে। দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। এবং বিসিবি অফিসিয়ালি কিন্তু বিসিবির যে মেডিকেল টিম তারা কনফার্ম করেছে যে এই অস্ট্রেলিয়া সিরিজে দুটো টেস্টের কোনোটাতেই নাহিদ রানাকে পাওয়া যাচ্ছে না। কারণ নাহিদ রানার যে ইঞ্জুরিটা প্রথমে গেস করা হচ্ছিল রাহুল, সেটা হচ্ছে গ্রেড 1 সাইড স্ট্রেন ইঞ্জুরি। গ্রেড 1-এর ক্ষেত্রে ইট টেক্স 2 to 4 উইকস। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস 2 সপ্তাহের মতো লেগে যায় পেনটাকে রিলিভ করতে, আর বাকি 2 সপ্তাহ লেগে যায় তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে তাকে আবার বোলিংয়ের জন্য ফিরিয়ে আনার জন্য, মানে ফুল রিদমে তাকে বোলিং করানোর জন্য। বাট রিসেন্ট যে স্ক্যানগুলো হয়েছে, রিসেন্ট যে টেস্টগুলো হয়েছে, সেখানে তার ইঞ্জুরিটা দেখা গেল গ্রেড 2 ইঞ্জুরি। সো গ্রেড 2 ইঞ্জুরি ইউজুয়ালি ইট টেক্স 4 to 8 উইকস, মানে সেটা অলমোস্ট 2 মাসের মতো লাগে। তো 1 মাসের মতো হয়ে গেছে, মানে হবে আপনার অস্ট্রেলিয়ার টেস্ট যখন চলবে তখন। তো তার মানে হচ্ছে কি তার তো আরও সময় দরকার, আরও 3-4 সপ্তাহ সময় দরকার, মানে অস্ট্রেলিয়ার সিরিজ পুরোটাই আসলে বাদ। সো এখানে নাহিদ রানাকে আপনি পাচ্ছেন না। যেহেতু পাচ্ছেন না, সেহেতু বাংলাদেশের পেস অ্যাটাকের যে ধারটা, আপনার মূল অস্ত্রটা নাই হয়ে গেল। এই মুহূর্তে বাংলাদেশকে কেন সমীহ করছে 150-52 কিলোমিটার পার আওয়ারের জন্যই। এছাড়া বাকি যারা রয়েছেন তারা মানে ওভারঅল যে খুব ভয় জাগানিয়া সেটা না, ওভারঅল অ্যাজ আ কম্বো ইটস ওকে, কিন্তু ওই যে অপোনেন্টকে শ্যাটার্ড করে দেওয়া, তাদেরকে ভালনারেবল করে ফেলা, সেই জায়গাটাতে নাহিদ রানার যে কমপ্লিমেন্টটা করতেন উইথ 150, ওই কমপ্লিমেন্টারি পার্টটা ইনভিজিবল হয়ে গেল। তো বাংলাদেশের ক্রিকেটের জন্য, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা আফসোসের। খুব দেখার ইচ্ছা ছিল যে বাংলাদেশের এই পেস অ্যাটাকের এগেনস্টে অস্ট্রেলিয়ার যে উপরের যে ব্যাটিং গ্রুপটা আছে, বা ট্রাভিস হেড বলেন, স্টিভেন স্মিথ বলেন, লাবুশেইন বলেন, তারা আসলে কিভাবে স্ট্যান্ড করে, এবং গ্রাসি একটা উইকেট ডারউইনে আমরা জানি, তো সেখানে আসলে কেমন পারফরমেন্স হয় সেটা দেখার সুযোগ হলো না। এবং ক্রিকেটিং ওয়ার্ল্ডের বা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার যারা আছেন তারাও এই সিরিজটাকে নিয়ে এক্সাইটেড ছিল, তারাও নানান রকম পোস্ট করেছে, বিকজ লাস্ট পাকিস্তান সিরিজে দেখেছে বাংলাদেশের এই পেস অ্যাটাকটা কেমন করেছে। তো তারাও কিন্তু এক্সাইটেড ছিল যে অ্যাভারেজ একটা ছেলে 146-এ বল রাখছে, তো তার বোলিংটা আসলে দেখার জন্য। ভেরি ভেরি আনফর্চুনেট। এবং এখানে রাহুল, আপনি ব্যাপারটা কীভাবে দেখছেন আমি জানি না, আমি খুবই আফসোসের সাথে দেখছি যে বাংলাদেশকে এই জায়গাতে ট্যাকটিক্যাল হতে পারতো কিনা। শাহিন আফ্রিদি বলে গিয়েছিলেন যে তাকে সব ম্যাচ তোমরা খেলিও না, তাকে একটু মানে বাছাই করে করে ম্যাচ খেলাও। সো জিম্বাবুয়ের সাথে টি-20 কোনো সমীকরণের তো ছিল না সেই মানে টি-20 ম্যাচগুলো। ইভেন জিম্বাবুয়ের সাথে টেস্ট, হ্যাঁ না, টেস্ট তো মানে নাহিদ রানা খেলেননি, কিন্তু যেটা হচ্ছে যে এই যে টি-20টা নাহিদ রানা লাস্টে যে মানে 2টা টি-20 খেললো, সো ওই 2 টি-20 তো নাহিদ রানার আসলে দরকার ছিল না জিম্বাবুয়ের বিপক্ষে। কারণ আমি যদি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চিন্তা করি, ওই সিরিজটার পরেই সে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সো অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টো ম্যাচই আমার টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট, এবং সেখানে আমরা নাম্বার 4-এ আছি, অস্ট্রেলিয়া নাম্বার 1 টিম। সো বাই এনি চান্স আপনি যদি 2টা ম্যাচ থেকে একটাও জয় নিয়ে আসতে পারতেন, তাহলে তো এটা আপনার জন্য একটা অন্যরকম ব্যাপার হতো না। তো সেখানে আপনি কেন তাকে আসলে রেস্ট দিবেন না, এইটা এই মুহূর্তে চর্চা হচ্ছে। বা আমরা পারতাম ট্যাকটিক্যালি আরও একটু সাবধানী হতে, তাহলে নাহিদ রানাকে ওই টি-20 জিম্বাবুয়ের এগেনস্টে টি-20 ভাই এটা আপনার খেলানোর, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে হয়তো বা বাংলাদেশের একটা ট্যাকটিক্যাল ভুল হয়েছে। যদি সেটা না হতো, আজকে নাহিদ রানা কিন্তু ইনট্যাক্ট, তার সাইড স্ট্রেন্থ কিন্তু ইনট্যাক্ট থাকে। সো মেবি এই ঘটনার পর থেকে বাংলাদেশ একটা শিক্ষা হয়তো পেল যে জিম্বাবুয়ের সাথে টি-20 খেলাতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমি আমার মেইন বোলারটাকে পাইলাম না। সো নেক্সট টাইম আমার বিশ্বাস যে বাংলাদেশ নাহিদ রানাকে ব্যবহার করার ক্ষেত্রে আরও বেশি সাবধানী এবং কৌশলী
এই জায়গাটা অবলম্বন করবে। এক্স্যাক্টলি, আপনি নাহিদ রানার কথা বলছিলেন, শুধু আসলে নাহিদ রানা না, আপনি যদি দেখেন যে বাংলাদেশের এই যে টেস্ট ব্যাটিং লাইন আপটা আমরা দেখেছি জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কীভাবে স্ট্রাগল করেছে, এর পেছনে একটা বড় কারণ বলা হচ্ছিল যে লিটন কুমার দাস তিনি না থাকাতে, সেটার আপনি টেস্টের কথা বলেন, ওয়ানডে টি-20 3 ফরম্যাটের ক্ষেত্রে সত্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের টেস্টে স্পেশালি লিটন যেই জায়গাটাতে খেলেন সেখানে কিন্তু আসলে তিনি একটা ব্রিজ ক্রিয়েট করেন। আপনি দেখেন তিনি মিডল অর্ডার ব্যাটারদের সাথে অনেক সময় ব্যাটিং করেন, তিনি হয়তোবা মুশফিকের সাথে একটা বড় পার্টনারশিপ করছেন, আবার যখন প্রপার ব্যাটাররা যখন ফিরে যাচ্ছেন তখন তিনি আবার টেইলকে নিয়ে ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন। আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে দেখেছি তিনি টেইলদের নিয়ে একটা সেঞ্চুরি করেছেন, যেটা আসলে আলটিমেটলি বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। সো সেই যে ব্রিজের কাজটা তিনি করেন সেটা কিন্তু আমরা জিম্বাবুয়ের বিপক্ষে থ্রু আউট দ্য সিরিজ আমরা দেখেছি যে বাংলাদেশ স্ট্রাগল করেছে, এবং ওই এক্সপিরিয়েন্সের জায়গাটায় ঘাটতি একেবারে স্পষ্ট। এবং টেস্টে আমাদের ব্যাটিং লাইন আপের টপ অর্ডারও খুব একটা কেপাবল না, আমরা দেখেছি যে ওপেনাররা সেভাবে প্রুভ করতে পারছেন না। তিনে হয়তোবা শান্ত বেটার ক্রিকেটটা খেলেন, এছাড়া কিন্তু আমরা দেখেছি যে শান্ত মুমিনুল ছাড়া এরপরের এক্সপিরিয়েন্সের জায়গাটা কম। সো লিটন যদি না থাকেন, আমরা ইনজুরি আপডেটের কথা আপনি বলছিলেন যে নাহিদ রানার কথা, লিটনের ক্ষেত্রে যেটা বোঝা গেল যে তিনি আসলে ফার্স্ট টেস্টের জন্য অ্যাভেলেবেল না, সেকেন্ড টেস্টের বিবেচনায় হয়তোবা তাকে রাখা যেতে পারে, সেটা নিশ্চিত না যে তিনি খেলতে পারবেন কি পারবেন না, সেই সময় সিদ্ধান্ত নেওয়া হবে। সো আমরা ধরে নিই যদি ফার্স্ট টেস্টটাই তিনি খেলছেন না, সেটাও তো একটা অপরচুনিটি কমে গেল যে লিটনকে আসলে সেই জায়গাটা থেকে পাচ্ছেন। এবং সেই জায়গাটাতে কি মনে হয় যে ব্যাটিংয়ে এই ঘাটতিটা পূরণ করার জায়গা দেখেন কিনা? ফার্স্ট টেস্টটাকে যদি আমরা একটু সাম আপ করে ফেলি রাহুল, ফার্স্ট টেস্টে বাংলাদেশের তিনটা মেইন স্ট্রিম প্লেয়ার নাই। একটা হচ্ছে নাহিদ রানা, আরেকটা হচ্ছে লিটন দাস, এবং আরেকটা হচ্ছে শরীফুল। সো এটা কিন্তু আরেকটা বিগ নেম ফর বাংলাদেশ রাইট নাও, এবং সেখানে ডারউইনে বিপজ্জনক হতে পারতেন শরীফুল। সো মানে বিগ ব্লো ফর বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়া তারা তাদের মেইন স্ট্রিম প্লেয়ারদেরকে ব্যাক পেয়েছে, বাংলাদেশ তার মেইন স্ট্রিম প্লেয়ারদেরকে হারিয়েছে। অস্ট্রেলিয়ার তো হচ্ছে নেইথান লায়ন, জশ হেজেলউড, প্যাট কামিন্স সবাই ইনজুরি থেকে ব্যাক করলেন, আর এই মুহূর্তে বাংলাদেশ সবাই ইনজুরিতে পড়লেন। কেন ভাই? জিম্বাবুয়ের সাথে খেলতে গিয়ে ইনজুরিতে পড়লাম, যেখানে আমার কোনো সমীকরণ নাই। তো এই জায়গা থেকে আপনি যেই পয়েন্টটা তুলেছেন, এক্সিলেন্ট পয়েন্ট বাংলাদেশের ব্যাটিং অর্ডার সাপেক্ষে। আই ডু এগ্রি উইথ ইউ, কারণ হচ্ছে যে টপ অর্ডার আমরা যদি চিন্তা করি, আপনি আমাকে একটা উত্তর দেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেইন বোলিং অ্যাটাকে কে আছে, মানে কাদের বোলিং ফেস করতে হবে আমাদেরকে? হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাঁ। আর স্কট বোলান্ড খেললে বোলান্ড, মানে 4টা গোলা আপনি ফেস করবেন। তো সেখানে আমাদের টপ অর্ডার ব্যাটার যারা আছেন, সাদমান, জয়, মমিনুল, 3টা নামই কিন্তু কনসিস্টেন্ট পারফর্মার না এগেইনস্ট দিস সর্ট অফ পেস অ্যান্ড ফিউরিয়াস পেসের এগেইনস্টে। তানজিদ তামিম কারো বদলে খেলবেন কিনা সেটা এখনো শিওর না। যদি সাদমানের বদলে তানজিদ তামিম ঢোকেন, দ্যাট উইল বি অ্যানাদার থিং। বাট এই মুহূর্তে আপাত দৃষ্টিতে এই 3 জনের জন্য যেই তিনটা নাম আমরা উচ্চারণ করলাম, মানে বোলিং ডিপার্টমেন্টে গ্রাসি উইকেটে পেস অ্যান্ড বাউন্স সব কিছু মিলে একটু ভালনারেবল হতে পারে বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডারে একমাত্র বাংলাদেশের ইউজুয়ালি বাংলাদেশের টেস্টকে সবচেয়ে বেশি সাপোর্টিং রোলটা দেয় হচ্ছে 3টা ব্যাটার, শান্ত, মুশফিক, লিটন। এবং এই 3 ব্যাটারের মধ্যে আপনি যে এই জিনিসটা বললেন যে অফকোর্স টেলেন্টের সঙ্গে জেলিং করে বা মিল্কিং করে ইনিংসটাকে বিল্ড করা, ওইটা লিটন খুব ভালো মতো করেন। লিটন যখন না থাকেন, সেই জায়গা থেকে মনে হয় যেন মিডল অর্ডারটা সামহাও বা লেট মিডল অর্ডারটা সামহাও কেমন যেন একটু কলাপস করেছে। আবার মেহেদি মিরাজও ওই রকমভাবে আসলে ব্যাটিং ফর্মটা তার কিন্তু আসলে দেখা যাচ্ছে না লোয়ার অর্ডারে। সো এইটা একটা বড় সেটব্যাক। বা শান্ত, মুশফিকের মধ্যে যদি আবার কেউ ভালো না করেন, তার মানে ওই দিনটা বাংলাদেশের জন্য কত বড় একটা ডিজাস্টার যাবে, ইউ হ্যাভ নো আইডিয়া। সো মিসিং লিটন দাস ইন দ্য ব্যাটিং অর্ডার, ইটস আ ভেরি বিগ সেটব্যাক ফর বাংলাদেশ এগেইনস্ট টিম অস্ট্রেলিয়া, মানে সাচ এ টিম যার এগেইনস্ট আপনার লিটনকে অবশ্যই দরকার। এই জায়গায় আপনার ওই যে উইকেট কিপিংয়ের জায়গাটাও তো আমরা দেখেছি যে মাহিদুল অঙ্কনকে খেলানো হয়, কিংবা কখনো জাকির আলী অনেককে খেলানো হয়েছে, কখনো নুরুল হাসান সোহানকে খেলানো হয়েছে, কিন্তু উইকেট কিপিংয়ের জায়গাটাও যে ওই যে আস্থার জায়গাটা, যেটা লিটন খুবই মানে আই সুদিং, মানে অনেক কঠিন সব ক্যাচ তিনি ধরেন যেগুলো হয়তো বা দেখলে মনে হয় যে খুবই সহজ, সেটা কারণ লিটনের এলিগেন্সের কারণে। এবং তিনি যে ওই উইকেটের পেছন থেকে ইনপুটগুলো দেন রিভিউ নেওয়ার ক্ষেত্রে স্পেশালি, ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা সেটাও আমার কাছে মনে হয় ভুগবে বাংলাদেশ। এবং আপনি 3 জন ক্রিকেটারের কথা বলছিলেন, এছাড়াও কিন্তু আপনি দেখেন যে তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান, আরও 2 জন যে পেসার আছেন, তারা যদিও টেস্টের জন্য বিবেচিত আপাতত হচ্ছেন না, তারপরও তাদেরও একটা বড় ইনজুরি আছে এবং তারাও আসলে বেশ ফিটতে আরও সময় লাগবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.